ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো তোমরা। তো কাইন্ডলি আমাকে একটু জানাও, যারা ক্লাসে জয়েন করছো বা করবা, কাইন্ডলি আমাকে একটু কনফার্ম করো যে তোমরা হোয়াইট বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং পাশাপাশি আমার ভয়েসটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমাকে একটু কনফার্ম করো, তাহলে আমি আলোচনা স্টার্ট করবো ইনশাআল্লাহ। তো আমরা এই ক্লাসে মূলত জেনারেশনের চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12 এই দুইটা চ্যাপ্টার একসাথে আলোচনা করব। কোন কোন চ্যাপ্টার আলোচনা করব? চ্যাপ্টার 11 অ্যান্ড চ্যাপ্টার 12 এই দুইটা চ্যাপ্টার একসাথে আলোচনা করব। কেননা আমাদের এই দুইটা চ্যাপ্টার হচ্ছে এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারে আর কি পড়াশোনা খুব বেশি একটা নেই, অল্প একটু পড়াশোনা এবং থিওরিটিক্যাল চ্যাপ্টার। ঠিক আছে, তো যার কারণে আলাদা আলাদা করে বারবার লাইভে আসার থেকে আমি মনে করি যে এক ক্লাসের মাধ্যমেই তোমাদের দুইটা চ্যাপ্টার শেষ করে দেই, তাহলে আই থিঙ্ক বেশি ইজি হয়, আমার জন্য সুবিধা হয় এবং তোমাদেরও বারবার ক্লাস করতে হয় না। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে এক্ষেত্রে আমরা চ্যাপ্টার 11 নিয়ে ফার্স্ট অফ অল আলোচনা করব। তো চ্যাপ্টার 11টা কোন টপিক্সের উপরে ডিপেন্ডস করে? দেখো, চ্যাপ্টার 11টা মূলত আমাদের কোন টপিক্সের উপরে? চ্যাপ্টার 11টা হচ্ছে মূলত আমাদের বায়ু শক্তি উৎপাদন থেকে। কি নিয়ে আসে? বায়ু শক্তি নিয়ে আসে মূলত। হ্যাঁ, চ্যাপ্টার 11টা মূলত বায়ু শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি বায়ু শক্তি আমরা তো জানি সকলেই যে আমাদের যে প্রকৃতিতে যে বাতাস পাওয়া যায়, সেই বাতাসের যে শক্তিটা আছে সেটাকে মূলত আমরা নাম দিয়েছি বায়ু শক্তি, তাই না? তো মূলত তোমাদের এই চ্যাপ্টারে এই বায়ু শক্তির যে রূপান্তরগুলো আছে, সেই বায়ু শক্তির রূপান্তরগুলো মূলত নিয়ে আলোচনা করা হয়েছে। এখন বায়ু শক্তির রূপান্তরগুলো কীরকম? যেমন বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমরা বায়ু শক্তি থেকে কি করা হচ্ছে, বায়ু শক্তি থেকে মূলত আমাদের বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে, বায়ু শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। এই যে আমরা বিভিন্ন প্রকার বায়ু শক্তিটাকে রূপান্তর করে বিভিন্ন প্রকার শক্তিতে রূপান্তর করে ফেলতেছি, তো এটাই হচ্ছে মূলত আমাদের বায়ু শক্তি রূপান্তর। যেমন এই রূপান্তরের মধ্যে অন্যতম হচ্ছে যে পানি পাম্পিং। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে মূলত পানি পাম্পিং করা হয়। তো পানি পাম্পিংটা কিভাবে করা হয়? তো পানি পাম্পিং এর ক্ষেত্রে মনে করো যে এটা হচ্ছে একটা পুকুর। এটা কি? এটা হচ্ছে একটা পুকুর। মনে করো এটা হচ্ছে একটা পুকুর। তো এখন এই পুকুরের সঙ্গে মূলত এইভাবে একটি কি থাকে, একটি পাইপ সংযুক্ত থাকে এবং এই পাইপের মধ্যে একটি কি থাকে, এরকম করে পাকানো একটি কি থাকে, এরকম করে পাকানো একটি প্রোপেলার থাকে এবং এর উপরে ভাগে মূলত এখানে একটি কি লাগানো থাকে, ব্লেড বা পাখা লাগানো থাকে। তো যখন অ্যাকচুয়ালি এখানে মূলত বাতাস লাগে, এখানে মূলত আমাদের এই ব্লেডটাতে বাতাস লাগে, তখন এটা কি করতে থাকে, এটি মূলত ঘুরতে থাকে। তো এটি ঘোরার সময় এই যে পানিটা আছে, এই পানিটাও আলটিমেটলি এটা কি আসে, এটা থেকে বাহিরে বের হয়ে আসে, এটা থেকে এভাবে কি হয়ে আসে, এটা থেকে এভাবে বাহিরে বের হয়ে আসে। তো এভাবে মূলত আমাদের বাতাসকে কাজে লাগিয়ে কি করা হয়, পুকুর থেকে বা যে কোনো নদী থেকে পানি উত্তোলন করা হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কি করা হচ্ছে, পানি পাম্পিং করা হয়। দেন হচ্ছে আমরা আবারও বলতে পারি যে মূলত আমাদের কি করা হয়, বায়ু শক্তিকে কাজে লেগে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এখন সেটা কিভাবে করা হচ্ছে সেটা তো তোমরা জানো যে আমাদের বিদ্যুৎ উৎপাদন করার জন্য কি করা হয়, টারবাইন ইউজ করা হয়। তো এখানে মূলত টারবাইনে অনেক বড় বড় কি থাকে, অনেক বড় বড় মূলত পাখা থাকে। তো যখনই বাতাস আসে তখনই সেই পাখাগুলো কি করতে থাকে, ঘুরতে শুরু করে এবং এখানে একটি গিয়ার মেকানিজম থাকে এবং সেই গিয়ার মেকানিজমের সাথে একটি শ্যাফট সরাসরি এইখানে আমাদের একটি অল্টারনেটর থাকে। কি থাকে? টারবাইনের নিচেই মূলত একটি অল্টারনেটর থাকে। তো সেই শ্যাফট সরাসরি এই অল্টারনেটরকে কি করে, অল্টারনেটরকে ঘোরায় এবং সেই অল্টারনেটর থেকে মূলত আমরা বিদ্যুৎ পেয়ে থাকি। তো এভাবে মূলত বায়ু শক্তিকে আমরা কি করতে পারতেছি, বিদ্যুৎ শক্তির মাধ্যমে, অর্থাৎ বায়ু শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারতেছি। এখন এই যে বায়ু শক্তিকে যে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতেছি, এটা মূলত কিসের সাহায্যে? উইন্ড মিলের সাহায্যে বা ওয়াইন্ড টারবাইনের সাহায্যে। তো এই যে ওয়াইন্ড টারবাইন আছে বা উইন্ড মিল যেটা আছে, এই উইন্ড মিলগুলোর আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট বা উইন্ড মিলগুলোর আমাদের অংশগুলোকে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে এটা মূলত 14টি অংশ নিয়ে একটি উইন্ড মিল গঠিত। যেমন রোটর ব্লেড, রোটর ব্রেক, কন্ট্রোলার, রোটর হাব, গিয়ার বক্স, জেনারেটর, হাই স্পিড শ্যাফট, এরপরে হচ্ছে লো স্পিড শ্যাফট, এরপরে ন্যাসেল, এরপরে পিস, টাওয়ার, ইউয়া ড্রাইভ, ইউয়া মোটর, পাওয়ার কেবল ইত্যাদি বিভিন্ন উপাদান নিয়ে মূলত আমাদের একটি উইন্ড মেশিন গঠিত হয়। যেমন এর মধ্যে রোটর ব্লেডটা অ্যাকচুয়ালি কি, রোটর ব্লেডটা হচ্ছে মূলত এই যে আমাদের যে এখানে টারবাইনের যে রোটরটা থাকে, সেই রোটরের সাথে আমাদের যে ব্লেডগুলো সংযুক্ত থাকে সেগুলোকে মূলত রোটর ব্লেড বলা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে রোটর ব্রেক, অর্থাৎ এই অতিরিক্ত বাতাসে যেন এত স্পিডে না ঘুরে যায় যেন এই টারবাইনের ব্লেডগুলো ভেঙে যায়, কারণ টারবাইনের ব্লেডগুলো তো অনেক বেশি ভারী হয়ে থাকে। হ্যাঁ, তো সেই কারণে মূলত এখানে ব্রেক ব্যবহার করা হয়, রোটর
ব্রেক ব্যবহার করা হয় আর কি। দেন হচ্ছে মূলত কন্ট্রোলার, যেই কন্ট্রোলার দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়, কন্ট্রোল করা হয়। দেন হচ্ছে মূলত আমাদের কি আছে, রোটর হাব। তো রোটর হাবটা অ্যাকচুয়ালি কি, রোটর হাব আছে মূলত আমাদের বিভিন্ন অংশকে রোটরের সাথে, এই রোটরের সাথে এই ব্লেডগুলোকে রোটরের সাথে মূলত ব্লেড এছাড়াও বিভিন্ন অংশে সংযুক্ত করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় বা মূলত একটা হাব ব্যবহার করা হয় আর কি। যেমন হচ্ছে গিয়ার বক্স, গিয়ার বক্সটা কি করে, এই গিয়ার মেকানিজমটা অ্যাকচুয়ালি এই পাখাটা আস্তে ঘুরলেও এটা শ্যাফটটা অনেক স্পিডে ঘুরায় এবং এই শ্যাফটের সঙ্গে মূলত এখানে অল্টারনেটরের শ্যাফটকে সংযুক্ত থাকে। তো দেন হচ্ছে আমাদের কি জেনারেটর, জেনারেটর মূলত কি করে, জেনারেটর মূলত এখানে আমাদের যেই এই শ্যাফটটা যখনই ঘোরা শুরু করবে তখন জেনারেটর আর্মেচারও ঘুরবে, তখনই মূলত জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন হবে। জেনারেটর অ্যাকচুয়ালি বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। দেন হচ্ছে যেমন ধরো হাই স্পিড শ্যাফট, হাই স্পিড শ্যাফটটা অ্যাকচুয়ালি কি, হাই স্পিড শ্যাফট হচ্ছে মূলত আমাদের হাই স্পিড শ্যাফটের সাহায্যে জেনারেটরকে মূলত কি করা হয়, চালনা করা হয়। লো স্পিড শ্যাফটের সাহায্যে কি করা হয়, লো স্পিড শ্যাফটের সাহায্যে মূলত আমাদের প্রাথমিক ঘূর্ণায়ন সৃষ্টি করে। জেনারেটরের কি করে, প্রাথমিক যে ঘূর্ণায়ন আছে সেই প্রাথমিক ঘূর্ণায়নটা কে করে আর কি, প্রাথমিক ঘূর্ণায়নটা মূলত আমাদের তৈরি করে। আচ্ছা, ন্যাসেলটা অ্যাকচুয়ালি কি করে, ন্যাসেলটা হচ্ছে মূলত আমাদের এই উইন্ড টারবাইন যেটা আছে, এই উইন্ড বলতেছি বারবার, এই উইন্ড টারবাইন যেটা আছে, এই উইন্ড টারবাইনের যে বহিরাবরণটা আছে সেই বহিরাবরণটাকে মূলত আমাদের ন্যাসেল বলা হয়। কি বলা হয়, ন্যাসেল বলা হয়। দেন হচ্ছে মূলত পিচটা হচ্ছে কি, পিচ হচ্ছে মূলত আমাদের রোটর স্পিডকে কন্ট্রোল করে বিদ্যুৎ শক্তি তৈরি করার জন্য মূলত পিচ ব্যবহার করা হয় উইন্ড টারবাইনে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে মূলত ইওয়ার ড্রাইভ। ইওয়ার ড্রাইভটা কি করে, যে বাতাসের দিক বরাবর টারবাইনগুলোকে পরিচালনা করার জন্য মূলত ইওয়ার ড্রাইভ ব্যবহার করা হয়। দেন হচ্ছে কি ইওয়া মোটর, ইওয়া মোটরটা অ্যাকচুয়ালি কি, ইওয়ার ড্রাইভের শক্তি সরবরাহের জন্য মূলত ইওয়ার ড্রাইভটা ব্যবহার করা হয়, ঠিক আছে, ইওয়ার ড্রাইভটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে কি, যে আমাদের পাওয়ার কেবল, পাওয়ার কেবল কি করে, পাওয়ার কেবল হচ্ছে মূলত আমাদের বিদ্যুৎ শক্তি স্থানান্তর করার জন্য, এখানে যে বিদ্যুৎ শক্তিটা তৈরি হবে সেই বিদ্যুৎ শক্তি স্থানান্তর করার জন্য মূলত পাওয়ার কেবল ব্যবহার করা হয়, ঠিক আছে। তো তোমাদের এই টপিকসটা একটু ভালোভাবে পড়তে হবে, যে উইন্ড মেশিনের বিভিন্ন অংশ, উইন্ড মেশিনের বিভিন্ন অংশ এবং তাদের বর্ণনা, এই অংশটুকু একটু তোমাদের ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের আর কি পড়তে হবে এই অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে আমাদের খুব বেশি পড়ার কিছু নাই, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের এইটুকুই পড়তে হবে, এর বাইরে আর তোমাদের পড়ার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই অধ্যায় থেকে আমরা একটু জানি যে মূলত বাংলাদেশের বায়ু শক্তির সম্ভাব্য প্রত্যাশা, যে বাংলাদেশে অ্যাকচুয়ালি বায়ু শক্তির সম্ভাব্য প্রত্যাশা কতটুকু, তোমাদের জুন মাসে কতটুকু, জুলাই মাসে কতটুকু, আগস্ট মাসে কতটুকু হতে পারে, বায়ু শক্তি কতটুকু হতে পারে, এইগুলো বিষয়ে এখন তোমরা পড়লেও তোমাদের মনে থাকবে না। সো আমি তোমাদের মুখস্থ করতে বলবো না, তোমরা জাস্ট জানার জন্য একটু চোখ বুলিয়ে যেতে পারো, এছাড়া আর তেমন কোনো দরকার নেই। যদি নাও পড়ো তারপরে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই হচ্ছে মূলত তোমাদের চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11-এ এর থেকে বেশি আর আলোচনা নাই বা এইটুকুই পড়াশোনা, ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে মূলত চ্যাপ্টার 12। তো আমরা কি নিয়ে আলোচনা করব, চ্যাপ্টার 12 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 12টা অ্যাকচুয়ালি আছে আমাদের এনার্জি সেল নিয়ে, কি নিয়ে, এনার্জি সেল নিয়ে। তো এখন এই চ্যাপ্টার 12-এ তোমাদের যা পড়াশোনা আছে বা যা আলোচনা আছে এটা তোমরা অলরেডি 4th সেমিস্টারে করে আসছো। বলো তো কিভাবে, তোমাদের ডিসি মেশিনের প্রথম যে কয়েকটা চ্যাপ্টার ছিল প্রত্যেকটা চ্যাপ্টারে সেল নিয়ে বিস্তারিত আলোচনা ছিল, মনে আছে কি? যারা আমার পুরনো স্টুডেন্ট তাদের কি মনে আছে? তোমাদের ডিসি মেশিনে কিন্তু প্রত্যেকটা সেল নিয়ে আলাদা আলাদা চ্যাপ্টার ছিল, তো সেগুলো কিন্তু অলরেডি তোমাদের আমি পড়াইছিলাম। তো যাই হোক, ওইটার কথা কিন্তু পরে। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই অধ্যায় 12-তে কি নিয়ে আলোচনা আছে, অধ্যায় 12-তে মূলত আমাদের সেল নিয়ে আলোচনা আছে। তো এখন এই সেলটা আমাদের এই বইয়ের জন্য কতটা ইম্পর্টেন্ট, দেখো এই সেলের চ্যাপ্টারটা থেকে আমাদের খুব বেশি কোয়েশ্চেন হয় না, ঠিক আছে। তো যা যা পড়াচ্ছি এগুলো পড়বা, এর বাহিরে আর পড়ার দরকার নেই। দেখো সেলটা কি, সেলটা তো তোমরা সকলেই জানো যে সেল হচ্ছে মূলত আমাদের কি, সেল হচ্ছে মূলত আমাদের এমন একটি যন্ত্র যার মাধ্যমে মূলত, অর্থাৎ এক কথায় বলতে পারি যে মূলত কি করে, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, তাকে মূলত কি বলা হয়, সেল বলা হয়, রাইট। আচ্ছা, তাহলে এখন মূলত আমাদের এই সেলটা অ্যাকচুয়ালি কত প্রকার, সেল মূলত বিভিন্ন প্রকার হয়ে থাকে, সেল অনেক আছে এই পৃথিবীতে, আল্লাহর রাস্তায় সেল অনেক, হ্যাঁ, সেল মূলত অনেক। তো সর্বপ্রথম আমাদের যেটা একটু পড়বো সেটা হচ্ছে যে ফটোভোল্টাইক সেলের কার্যনীতি, যে ফটোভোল্টাইক সেলটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে থাকে। কি পড়বো এই অধ্যায় থেকে? প্রথমে পড়বো ফটোভোল্টাইক সেলের কার্যনীতি, ফটোভোল্টাইক সেলের কার্যনীতি। আচ্ছা, ফটোভোল্টাইক সেলটা অ্যাকচুয়ালি কি, এই যে আমাদের যে সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে সেই সোলার প্যানেলটা মূলত আমাদের ফটোভোল্টাইক সেল, সোলার প্যানেলটাই কি, ফটোভোল্টাইক সেল, সোলার প্যানেলটাই হচ্ছে মূলত আমাদের ফটোভোল্টাইক সেল, ঠিক আছে। আচ্ছা, সোলার প্যানেলটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, সোলার প্যানেলটা যেভাবে কাজ করে দেখো,
তো আমরা জানি যে আমাদের যে এনার্জি ব্যান্ড আছে বা এনার্জি স্তর আছে সেটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে মূলত আমাদের কি, একটা হচ্ছে মূলত আমাদের ভ্যালেন্স ব্যান্ড, এটাকে কি বলা হয়, নিচেরটাকে মূলত বলা হয় ভ্যালেন্স ব্যান্ড, রাইট। আচ্ছা, এরপরে উপরে আরেকটি ব্যান্ড থাকে সেটা হচ্ছে মূলত কন্ডাকশন ব্যান্ড। কি ব্যান্ড? কন্ডাকশন ব্যান্ড। এবং মাঝখানে একটি গ্যাপ থাকে যেটাকে মূলত বলা হয় ফরবিডেন গ্যাপ। ফরবিডেন গ্যাপ। দেখো, তো মূলত আমাদের যে ফটোভোল্টাইক সেলটা আছে, কি বললাম, আমাদের যে ফটোভোল্টাইক সেলটা আছে, আমাদের যে ফটোভোল্টাইক সেল আছে এটি মূলত সিলিকন পরমাণু দ্বারা তৈরি। কি দ্বারা? সিলিকন পরমাণু দ্বারা তৈরি। সিলিকন পরমাণু দ্বারা তৈরি। ফটোভোল্টাইক সেলটা কি দ্বারা তৈরি? সিলিকন পরমাণু দ্বারা তৈরি। ফটোভোল্টাইক সেল সিলিকন পরমাণু দ্বারা তৈরি। এখন এই ফটোভোল্টাইক সেলে মূলত একটি মূলত কি থাকে, পি জাংশন থাকে, অর্থাৎ একটি পি টাইপ, অর্থাৎ এই ফটোভোল্টাইক সেলটা মূলত একটি সেমিকন্ডাক্টর পদার্থ। ফটোভোল্টাইক সেল কি? ফটোভোল্টাইক সেল হচ্ছে মূলত একটি সেমিকন্ডাক্টর পদার্থ দ্বারা তৈরি। অর্থাৎ ফটোভোল্টাইক সেলে মূলত একটি পি টাইপ সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয় এবং এর পাশাপাশি একটি এন টাইপ সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। কি বললাম? যে ফটোভোল্টাইক সেলে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয় এবং আরেকটি এন টাইপ সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। কি বললাম? ফটোভোল্টাইক সেলে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয় এবং একটি কি ব্যবহার করা হয়, একটি এন টাইপ সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। ঠিক আছে, একটি এন টাইপ, অর্থাৎ দুটি মিলে কি একটি পিএন সেমিকন্ডাক্টর, পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। ঠিক আছে, ফটোভোল্টাইক সেল মূলত পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। অর্থাৎ এই পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর মিলে পিএন জাংশন গঠন করে। কি করে? পিএন জাংশন গঠন করে। পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর মিলে কি করে? পিএন জাংশন গঠন করে। তো এই যে আমাদের যে ফটোভোল্টাইক সেল আছে, এই ফটোভোল্টাইক সেলে এই পিএন জাংশনটা ওপেন রাখা হয়। কি রাখা হয়? এই পিএন জাংশনটা ওপেন রাখা হয় বা উন্মুক্ত রাখা হয়। এই ফটোভোল্টাইক সেলে এই পিএন জাংশনটা কি করা হয়? ওপেন রাখা হয় বা উন্মুক্ত রাখা হয়। কি রাখা হয়? ওপেন রাখা হয় বা উন্মুক্ত রাখা হয়। তো যখনই এই পিএন জাংশনে সূর্যের আলো এসে পড়ে, যখনই এই পিএন জাংশনে সূর্যের আলো এসে পড়ে, তখনই মূলত এই সিলিকন পরমাণু কি হয়? তখনই মূলত আমাদের অর্থাৎ এক কথায় বলতে পারি যে যখনই মূলত আমাদের এখানে আলো এসে পিএন জাংশনের উপরে পড়ে, অর্থাৎ আলোর ফোটন কণা মূলত পিএন জাংশনের উপরে পড়ে, তখন এই ফোটনগুলো এই পিএন জাংশনটাকে অনেক জোরে কি করে? অনেক জোরে মূলত আঘাত করে। অনেক জোরে মূলত কি করে? আঘাত করে। তো এই আঘাত করার ফলে এখানে মূলত কিসের সৃষ্টি হয়? এখানে মূলত ইলেকট্রনের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? ইলেকট্রনের সৃষ্টি হয়। তো যেই কারণে যত বেশি সূর্যের আলো পড়বে এখানে মূলত তত বেশি কি করবে? তত বেশি ইলেকট্রনের সৃষ্টি হবে। এবং যেই ইলেকট্রনটা এখানে সৃষ্টি হয়, এই ইলেকট্রনটা মূলত এখানে আমাদের ভ্যালেন্স ব্যান্ডে অবস্থান করে। কি করে? ভ্যালেন্স ব্যান্ডে অবস্থান করে। কোনো এক সময় এই ইলেকট্রনগুলো এই ভ্যালেন্স ব্যান্ড থেকে মূলত কি যায়? কন্ডাকশন ব্যান্ডে যায়। কি যায়? ভ্যালেন্স ব্যান্ড থেকে মূলত কন্ডাকশন ব্যান্ডে যায়। তো যখনই মূলত এই ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়, তখনই মূলত এখানে কি হয়? বিদ্যুৎ প্রবাহ শুরু হয়। তো এভাবেই মূলত একটি ফটোভোল্টাইক সেল কি করে থাকে? এভাবেই মূলত একটি ফটোভোল্টাইক সেল কাজ করে থাকে। এভাবেই একটি ফটোভোল্টাইক সেল কি করে থাকে? কাজ করে থাকে। তো তোমাদের এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল যে একটি ফটোভোল্টাইক সেল কিভাবে কাজ করে ব্যাখ্যা করো। ঠিক আছে, এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং এর পাশাপাশি তোমাদের আরেকটা কোয়েশ্চেন পড়তে হবে যে সলিড অ্যাসিড ফুয়েল সেল সম্পর্কে। কি সম্পর্কে পড়তে হবে এই অধ্যায়ে? সলিড অ্যাসিড ফুয়েল সেল সম্পর্কে। সলিড অ্যাসিড ফুয়েল সেল কি পড়তে হবে? সলিড অ্যাসিড ফুয়েল সেল। এখন সলিড অ্যাসিড ফুয়েল সেলটা অ্যাকচুয়ালি কি? সলিড অ্যাসিড ফুয়েল সেলটা অ্যাকচুয়ালি কি? দেখো, সলিড অ্যাসিড ফুয়েল সেলের ক্ষেত্রে মূলত আমাদের ইলেকট্রোলাইট হিসাবে, সলিড অ্যাসিড ফুয়েল সেলের ক্ষেত্রে ইলেকট্রোলাইট হিসাবে মূলত সলিড অ্যাসিড ব্যবহার করা হয়। সলিড অ্যাসিড ফুয়েল সেলের ক্ষেত্রে ইলেকট্রোলাইট হিসাবে মূলত সলিড অ্যাসিড ব্যবহার করা হয়। তো মূলত বিশুদ্ধ তরল ফসফরিক অ্যাসিড, বিশুদ্ধ তরল কি? ফসফরিক অ্যাসিড, অর্থাৎ H3PO4, এই ফসফরিক অ্যাসিড এবং সিলিকন কার্বাইড ম্যাট্রিক্স SiC, সিলিকন কার্বাইড ম্যাট্রিক্স SiC। কি বললাম? যে এখানে মূলত সলিড অ্যাসিড ফুয়েল সেলে ইলেকট্রোলাইট হিসাবে সলিড অ্যাসিড ব্যবহার করা হয়। এবং এখানে মূলত আমাদের কি, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড,
এবং সিলিকন কার্বাইড ম্যাট্রিক্স, এটা কি সিলিকন কার্বাইড ম্যাট্রিক্স ব্যবহার করে মূলত কি করা হয়, সলিড অ্যাসিড তৈরি করা হয়। অর্থাৎ ফসফরিক অ্যাসিডের সাথে সিলিকন কার্বাইড ম্যাট্রিক্স মিশিয়ে মূলত আমাদের সলিড অ্যাসিডটা কি করা হয়, তৈরি করা হয়। তো আবার সলিড অ্যাসিড ফুয়েল হিসাবে মূলত সিজিয়াম হাইড্রোজেন সালফেট বা সিজিয়াম ডাইহাইড্রোজেন সালফেট ব্যবহার করেও সলিড অ্যাসিড ফুয়েল সেল তৈরি করা হয়। বা এটা দাও দরকার নেই, তোমার ডিরেক্টলি বলবা যে সলিড অ্যাসিড ফুয়েল সেলে ইলেকট্রোলাইট হিসাবে মূলত সলিড অ্যাসিড ব্যবহার করা হয়। তো এখন ফসফরিক অ্যাসিডের সাথে মূলত আমাদের সিলিকন কার্বাইড ম্যাট্রিক্স মিশিয়ে বা সিলিকন কার্বাইড ম্যাট্রিক্স মূলত কি করে, যোগ করে মূলত সলিড অ্যাসিডটা তৈরি করা হয়। ঠিক আছে, সলিড অ্যাসিডটা তৈরি করা হয়। ক্লিয়ার? এবং এই উক্ত সলিড অ্যাসিড দ্বারা মূলত সলিড অ্যাসিড ফুয়েল সেল কি করে, ফুয়েল সেল মূলত তৈরি করা হয়। তো এই সেলগুলো মূলত 140 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে থাকে। এই সেলগুলো কি করে, 140 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে থাকে এবং এগুলোর দক্ষতা হচ্ছে মূলত 50%। তো এই দুইটা বিষয় নিয়ে তোমাদের জানতে হতো এই অধ্যায় থেকে, যে একটা হচ্ছে কি ফটোভোল্টাইক সেল কিভাবে কাজ করে ব্যাখ্যা করো, এরপর হচ্ছে সলিড অ্যাসিড ফুয়েল সেল ব্যাখ্যা করো, এই বা সলিড অ্যাসিড ফুয়েল সেল সম্পর্কে লিখো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই অধ্যায়টা থেকে তোমাদের আরো পড়তে হবে যে অ্যাকচুয়ালি ফুয়েল সেলের সুবিধা এবং অসুবিধা, যে ফুয়েল সেলের কি কি সুবিধা আছে, পাশাপাশি ফুয়েল সেলের কি কি অসুবিধা আছে। যেমন ফুয়েল সেলের যদি আমরা সুবিধাগুলো বলি, যেমন মূলত ফুয়েল সেলের এটি জ্বালানি অফুরন্ত, এরপর হচ্ছে এই সেল পরিবেশ বান্ধব, এটি নবায়নযোগ্য শক্তির উৎস, দেন হচ্ছে মূলত এটি একটি সবুজ শক্তির উৎস, এর কর্মদক্ষতা অনেক বেশি। কিছু অসুবিধাও আছে, যেমন এর উৎপাদন খরচ অনেক বেশি, এগুলো উচ্চ তাপমাত্রায় কাজ করতে পারে না, এবার অল্প পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করে, হ্যাঁ, তারপর হচ্ছে প্রযুক্তি সবার নিকট পরিচিত হয় না। তো এগুলো হচ্ছে মূলত আমাদের ফুয়েল সেলের সুবিধা এবং অসুবিধা। ঠিক আছে, তো এর পরবর্তীতে তোমাদের এখান থেকে আরও যেটা পড়তে হবে সেটা হচ্ছে মূলত আমাদের কিছু কিছু সেলের ফুল ফর্ম। এই ফুল ফর্ম থেকে তোমরা একটা প্রশ্ন পাবাই ইনশাআল্লাহ। ঠিক আছে, ফুল ফর্মগুলো একটু লিখে নাও, আমি লিখে দিচ্ছি। ফুল ফর্মগুলো একটু লিখে নাও, ফুল ফর্মগুলো একটু লিখে নাও, আমি লিখে দিচ্ছি। তোমাদের এই অধ্যায় থেকে কিছু ফুল ফর্ম পড়তে হবে, ফুল ফর্মগুলো লিখে নাও, আমি লিখে দিচ্ছি। SAFC, PAFC, SIC, HFC, SOFC, MCFC এবং AFC। ওকে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে SAFC এর ফুল ফর্মটা কি। SAFC, এসতে হচ্ছে মূলত সলিড অ্যাসিড ফুয়েল সেল। SAFC এর ফুল ফর্ম কি, সলিড অ্যাসিড ফুয়েল সেল। ওকে, আচ্ছা, PAFC এর ফুল ফর্ম হচ্ছে কি, ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল। তাহলে আমাদের PAFC এর ফুল ফর্ম হচ্ছে কি, ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল। SIC এর ফুল ফর্ম হচ্ছে কি, যে সিলিকন আয়ন সেল। ক্লিয়ার? আচ্ছা, সিলিকন আয়ন সেল। ক্লিয়ার? আচ্ছা, সরি সিলিকন না, সোডিয়াম আয়ন সেল। আচ্ছা, HFC তে হচ্ছে মূলত হাইড্রোজেন, HFC তে হচ্ছে মূলত আমাদের হাইড্রোজেন ফুয়েল সেল। ক্লিয়ার? আচ্ছা, SOFC এর ফুল ফর্ম হচ্ছে মূলত আমাদের সলিড অক্সাইড ফুয়েল সেল। আচ্ছা, MCFC এর ফুল ফর্ম হচ্ছে কি, মল্টেন কার্বনেট ফুয়েল সেল। ঠিক আছে, আচ্ছা, AFC এর ফুল ফর্ম হচ্ছে কি, অ্যালকাইন ফুয়েল সেল। এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, এগুলো একটু লিখে নাও, এই ফুল ফর্মগুলো তোমাদের কাজে লাগবে। এই ফুল ফর্মগুলো থেকে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় থাকেই অতি সংক্ষিপ্ত হিসাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে মূলত তোমাদের এই চ্যাপ্টার 11, 12। এর বাহিরে তোমাদের এই চ্যাপ্টারগুলো থেকে আর তেমন কিছু পড়তে হবে না। এই চ্যাপ্টারগুলো থেকে খুব বেশি একটা কোয়েশ্চেন পরীক্ষায় হয় না আর কি, বললেই চলে। ঠিক আছে,
তাহলে এই হচ্ছে মূলত তোমাদের চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে 3টা চ্যাপ্টার নিয়ে, 13, 14 এবং 15 একসাথে করাবো। ওই চ্যাপ্টারগুলো সেম, খুব বেশি আলোচনা নেই, অল্প 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 আলোচনা তোমাদের করতে হবে। বেসিক্যালি তোমাদের জেনারেশনের চ্যাপ্টার 1 to 10 পর্যন্ত মেইন আলোচনা যেটুকু, হ্যাঁ। তো পরে তোমাদের 10 থেকে 15 পর্যন্ত হালকা হালকা আলোচনা আর কি, খুব বেশি আলোচনা নেই, অল্প একটু করতে হয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে অল্প একটু পরেই। আল্লাহ হাফেজ।